আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে মহব্বতের সাথে আওয়াজে সালামটা দিলাম, জবাবটা সে কায়দা হইল না। আরেকবার সালাম দিতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একই মানুষ তো। আগের উত্তর আপনাদের, পরেরটাও আপনাদের। এই বিচারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার উদ্যোগে আজকের এই আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলন, আমি বলবো এই কারণে যে সম্মেলনের সভাপতি বলছেন দীর্ঘদিন ওনারা একটা বড় সম্মেলন করবার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। তো আল্লাহ তাআলা সে সুযোগ যেহেতু দিয়েছেন, এই থানা সংগঠনের ইতিহাসে নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক সম্মেলন। সেই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই, আপনারা মঞ্চে অনেক নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত বর্ষিয়ান শ্রদ্ধাভাজন সদস্য জনাব আব্দুর রব, এখানে মহানগরীর সম্মানিত আমির এবং কেন্দ্রীয় গণপরিষদের সদস্য অধ্যাপক জামাল উদ্দিন সহ কেন্দ্রীয় মহানগরী থানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে মঞ্চে বসা আছেন। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, সুধীবৃন্দ। এই সম্মেলনের দুই থানার বিভিন্ন ওয়ার্ড এবং তৃণমূল ইউনিট থেকে আগত ডেলিগেট, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনাদের এবং আমাদের প্রত্যাশিত একটা বড় সম্মেলন ভালো আবহাওয়ায়, চমৎকার পরিবেশে, সুন্দর এবং বর্ণাঢ্য আয়োজনে আমরা সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি জেনেছি যে পর্দার এদিকে আমাদের আরেকটা বিরাট প্যান্ডেলে আমাদের বোনেরা অপেক্ষা করছে, আলহামদুলিল্লাহ। এখন যা শুনলাম বোনেরা যে কি পরিমাণ উপস্থিত হয়েছে, তা আপনাদেরকে বললে আপনারা লজ্জা পাবেন। আপনাদের পুরুষদেরকে বলতেছি, বলবো নাকি? মোটামুটি যা গুনে টুনে হিসাব করা গেছে, আপনাদের চেয়ে তাদের উপস্থিতি অনেক বেশি। আলহামদুলিল্লাহ তো বলতে হবে, কিন্তু পুরুষ হিসেবে আপনারা কি হালে আছেন এটাও বিবেচনা করতে হবে না? এমনি তো ফারায়েজ করার সময়, ওয়ারেস করার সময় খালি বলেন যে আমি যা পাবো তার অর্ধেক তোমরা পাবা। ভাগটা তো ওই সময় খুব ঠিক থাকে। তো এই উপস্থিতি, জনশক্তি বাড়ানো, রোকন কর্মী, সে সময় এ কথা খেয়াল থাকে না? থাকবে, খেয়াল থাকবে। আমি আপনাদেরকে লজ্জা দিচ্ছি না, কিন্তু উৎসাহিত করছি যে আমাদের দুর্বলতাটা, আমার বোনেরা যদি এখানে 5,000 আসতে পারে, তো আপনি কেন 4,000 আসবেন? আপনি আসবেন 10,000, ঠিক আছে কিনা? তা আমরা একটু লজ্জা পাইলাম নাকি? লজ্জা তো ইমানের অংশ, মুরব্বীরা কইছে না? আমরা একটু লজ্জা পাইলাম, আর আমার বোনদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া, মোবারকবাদ জানাইলাম যে আপনারা এগিয়ে চলেন। আমার এবং আমরা সহ আপনাদের দেখে দেখে আমরাও এগিয়ে চলবো আপনাদের সাথে, কি বলেন? ইনশাআল্লাহ। তো সম্মানিত ডেলিগেট ভাইরা, সুধীবৃন্দ, জুমার দিন হওয়ার কারণে অনেকেরই প্রোগ্রামের অনেক ব্যস্ততা আছে। এই জন্য আমরা কথাগুলো সংক্ষেপেই ছোট ছোট করে বলবার চেষ্টা করব। এটা একটা কর্মী সম্মেলন, এটা একেবারেই সাংগঠনিক একটা প্রোগ্রাম। তো সাংগঠনিক কোন প্রোগ্রামে অনেক দিন পর যখন সবাই আমরা মিলিত হই, তখন যখন যে সময় যে পরিস্থিতিতে সম্মেলন হয়, সেই পরিস্থিতির আলোচনাটাও খুব প্রাসঙ্গিক, কিছু কথা বলতে হয় নাকি বলেন? সেজন্য আমরা একেবারেই সদ্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর একটা পরিস্থিতি মোকাবেলা করছে, এবং সেই পরিস্থিতির সাথে সাথে একটা রাজনৈতিক সংকটের মধ্যে কিন্তু দেশটা চলে যাচ্ছে। সেটা লক্ষ্য করছেন তো আপনারা। এ নিয়ে আমি 2-4টি কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। এরপরে আমাদের এই নির্বাচনোত্তর পরিস্থিতিতে রাজনীতির যে সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের সংগঠনের এবং আমাদের আন্দোলনের কর্মী ভাই বোনদের করণীয় সম্পর্কে আমি 2-4টি কথা ইনশাআল্লাহ আপনাদের কাছে পেশ করব। প্রথম কথা হচ্ছে যে ত্রয়োদশ নির্বাচন পর্যন্ত তো আমরা ভালোই চলছিলাম, নাকি বলেন? ভালোই চলছিলাম বলছি এই সেন্সে যে যারা এখন নির্বাচিত হয়ে সরকারে চলে গেছেন তারাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথী ছিলেন। একসাথে বসেছি, বৈঠক করেছি, আন্দোলন করেছি। যে সরকারের অধীনে নির্বাচনটা হলো তারা ছিলেন অন্তর্বর্তীকালীন একটা সরকার। তাদের সঙ্গেও আমাদের রাজনৈতিক দলগুলোর একটা আলোচনা ছিল, যোগাযোগ ছিল। মোটামুটি বড় কোনো সংকট ছাড়াই আমরা জাতীয় নির্বাচন পর্যন্ত একসাথেই কিন্তু চলতে পেরেছি, নাকি বলেন? ইভেন নির্বাচনের দিনেও যেভাবে ভোটাররা হাজারে হাজার দলে দলে সকাল থেকে ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিচ্ছেন, ভোট শেষ হওয়া পর্যন্ত দৃশ্যত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই ভোট গ্রহণটাও কিন্তু সম্পন্ন হয়েছিল। কিন্তু ভেজাল এবং সংকটটা তৈরি হয়েছে ভোট গ্রহণ শেষ করার পর, নাকি বলেন? ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা আমাদের বলা লাগে নাই। আমাদের আমিরে জামাতকে বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলছেন, কি ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেন। তো উনি একটা জবাব দিয়েছিলেন, আপনারা যদি মিডিয়াতে সাক্ষাৎকার দেখে থাকেন, উনি বলেছিলেন যে আমাদের বলা লাগবে না, অতীতে এরকম অপকর্ম যারা করে কথায় কথায় তারাই একসময় বলে ফেলে। ওই যে মুরব্বীরা বলে না, আমি কলা খাইনি, সে গল্প জানেন তো? তো আলহামদুলিল্লাহ আমিরে জামাতের কথা অল্প দিনেই বাস্তবে দেখা গেল নির্বাচনকালীন সরকারে যিনি উপদেষ্টা ছিলেন, এমন একজন উপদেষ্টা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে তিনি যে জামাত ইসলামীকে মেইন স্ট্রিমে আসতে দেননি, মেইন স্ট্রিম বলতে সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার জন্য তারা যে দেননি, বাধা দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, তিনি নিজেই স্বীকার করে একজন আত্মস্বীকৃত সাক্ষী হিসেবে জাতির সামনে নিজেকে পরিচিত করেছেন। না আমার বললাম না, মায়ের জাত তো, জাতি সব চেনে, বলার দরকার কি। এবং ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত এজেন্টদের বের করে দেওয়া, রেজাল্ট শিটে স্বাক্ষর নাই, 100 করে করে গণনার আগে যে বান্ডিল করা হয়েছে তার মধ্যে 60-70টা 80-90টা দাড়িপাল্লার ভোট দিয়ে উপরে ধানের শীষ দিয়ে রবার দিয়ে ওটাকে ধানের শীষের বান্ডিল বলে গুনে ফেলা হয়েছে। এগুলো পরে ধরা পড়েছে, এজেন্টরা বলেছে, যখন বলেছে তখন আর কিচ্ছু করার নেই। এই জন্য আমরা বলি যে এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে অত্যন্ত একটা এক্সট্রা অর্ডিনারি স্টাইল। আগে তো ভোট কেন্দ্র দখল, মারামারি, কাটাকাটি, জাল ভোট, কালকে যেমন বগুড়া শেরপুরে হয়েছে। ওটা হয়েছে কেন? দলীয় সরকার, তারাই তো ক্ষমতায় আছে, ওনারাই তো মাগুরার আকামটা করেছিলেন। তা আমরা বগুড়ার শেরপুরে আমিরে জামাত আমাকে ইলেকশনের আগে যেতে বলেছিলেন। 4, 5 আর 6 3 দিন আমি এই নির্বাচনী দুটো আসনে সফর করে সাংবাদিকদের সম্মেলনে প্রশাসনকে, জনগণকে বলে এসেছিলাম, খবরদার এই ইলেকশন যেন মাগুরার নির্বাচনের কথা আমাদের মনে করে না দেয়। তাই তো হলো, দেখছেন না মিডিয়াতে। সময় নাই, আমি ওদিকে আর যাব না। এইভাবে একটা ইলেকশন করে প্রধান নির্বাচন কমিশনকেও আমরা বলেছি, আর যিনি রাজসাক্ষী হিসেবে বলেছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে ইসলামী সেই দল তো সংসদে বিরোধী দলে এসে গেছে, বলছেন যে বিরোধী দলে আসলেও আমরা তো তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি।
শুনেছিলেন সে সাক্ষাৎকার? তো এটার কি আর কোনো ব্যাখ্যা, কোনো গ্রামার লাগে? একেবারে সহজে ক্লাস 2 ছেলেরাও বোঝে। প্রতিবাদ যখন হলো উনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছেন, কিন্তু বাঁচা যায় না। এবং আমরা অনুরোধ করেছিলাম যে তো আপনি তো রাজসাক্ষী দিলেন, একা একা তো পারেননি, আপনার সাথে আর কে কে ছিল দয়া করে তাদের নামগুলো বলেন। তো নাম না বললো আমরা টের পেয়েছি সঙ্গী সাথী ওনার সাথে কারা কারা ছিল। তো এখন এইভাবেই এক একটা ইলেকশনে এক এক ধরনের অনিয়ম, কারচুপি, পরিকল্পিতভাবে একটা শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র এক একটা স্টাইলে কিন্তু কার্যকরী হয়েছে। এবারে একটা নতুন স্টাইল পাওয়া গেল। আমিরে জামাত আমাদেরকে বলেছেন অনেক অনিয়ম, অনেক কষ্ট আমরা মেনে নিয়ে আমরা এই ফলাফলটাকে দেশের রাজনীতির জনগণের সাথে আর কোনো দেশকে অস্থিতিশীল করতে চাই না। সন্ত্রাস, সহিংসতা, হটকারিতা, নৈরাজ্য না করে আমরা জনগণের স্বার্থে বহু কষ্ট বুকে নিয়ে আমরা এই ফলাফলকে মেনে নিয়েছি। শুনেছেন আমিরে জামাতের বক্তব্য, এবং তিনি বলেছেন আমরা পার্লামেন্টে দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। এখন নির্বাচিত হয়ে সরকার গঠন করে দুই দিকেই সংকট তৈরি করলেন, একটা পার্লামেন্টে, একটা রাজনীতিতে, প্রশাসন। নতুন পার্লামেন্ট হলো, অধিবেশন শুরু হয়ে পারে নাই, মন্ত্রিসভা গঠন করার পরপরই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করলেন। 24শে জুলাই আগস্টের উত্তাল গণ আন্দোলনে যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছিলাম, যেসব কারণে দলীয়করণ, দুর্নীতি, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসন, এই 1 মাস 1.5 মাস শেষ হয়ে পারে নাই, একের পর এক সরকারের পদক্ষেপগুলো আমাদেরকে সেই দলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকেই যে সরকার ধাবিত হচ্ছে সেটা পরিষ্কার করে দিচ্ছে। এসেই ওনারা সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে দিলেন। দেখলেন না, জেলা পরিষদে প্রশাসক, আজব ব্যাপার। পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, ভোটে গিয়েছেন, আপনারা ইলেকশন দেন, নির্বাচনে যে জিতবে সে আসবে, কিন্তু আপনি আবার প্রশাসক নিয়োগ দিলেন কেন? প্রশাসক তো ছিলই, নাকি বলেন? প্রশাসক ছিল, আপনি আবার কেন দিলেন? তার অর্থ হলো দলীয়করণের দিকে আপনি এগিয়ে গেলেন। যে দলীয়করণ, কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আপনি বলেন সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে চলবেন, এতগুলো দল পার্লামেন্টে আপনি তো পরামর্শ করলেন না। 42টা জেলা পরিষদ, আরো জেলা পরিষদ, এত কর্পোরেশনে দিলেন, সবাইকে বিএনপি পাইলেন, অন্য দলের একটা লোক আপনি খুঁজে পাইলেন না। তো দেখে গেল আপনি তো সেই ফ্যাসিবাদের পথ ধরেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। এই রাস্তা তো দিল্লির রাস্তা। কোন রাস্তায় রওনা করেছে? সংগ্রামী ডেলিগেট ভাইরা, কর্মী ভাই ও বোনেরা, ওনারা সংসদে এসে আবার এটা তো প্রশাসনিক রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্ব শুরু করলেন। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বিদ্যমান রাষ্ট্র অবস্থার সংস্কার করে একটা নতুন রাষ্ট্র কাঠামো এমন ভাবে নির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন করে দিলেন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এন্টি করাপশন কমিশন, নানানভাবে 6টা কমিশন করে দেওয়া হলো। স্বাধীনতার পর থেকে যে সংবিধান আর যে রাষ্ট্রীয় কাঠামো চলছে,
এই কাঠামোর মধ্যে যারাই এমপি হয়, যারাই মন্ত্রী হয়, যারাই রাষ্ট্রপতি হয়, যারাই প্রধানমন্ত্রী হয়, যারাই বিচারক হয়, এখানে ঢুকলেই সে কর্তৃত্ববাদী এবং দলবাজ হয়ে যায়। সেই জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝপথে যারা আমরা ছিলাম, আমরা ঐক্যমত্য কমিশনে চিফ অ্যাডভাইজারের সাথে আলোচনা করে এই কমিশনে একমত হলাম যে আসেন আমাদের এই রাষ্ট্র কাঠামোকে আমরা বদলিয়ে ফেলি। এরপরে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন আর দলবাজ না হতে পারে, দুর্নীতিবাজ না হতে পারে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানতে হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা অনেক সংস্কার করলাম। 84টি সংস্কারের ব্যাপারে 33টি রাজনৈতিক দল 9 মাস ঐক্যমত কমিশনে বৈঠক করে আমরা সবাই একমত হয়ে গেলাম। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। সেখানে বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিলেন, 8-10টা জায়গায়। ঠিক আছে, নোট অফ ডিসেন্ট একটা দল দিতে পারে। নোট অফ ডিসেন্ট তো আপনারা বোঝেন, কোন কমিটি, কোন অথরিটি, কোন ফোরাম, কোন মিটিং এ কোন সিদ্ধান্ত যখন হয় সেখানে অনেক লোক থাকে, অনেক দল মত থাকে না। 20 জন মিটিং করতেছেন, 2টা লোক বললো যে না এখানে আমার ভিন্ন মত আছে, এই ভিন্ন মতটাকে বলে নোট অফ ডিসেন্ট। কথা বুঝতে পেরেছেন কিনা? তো 2 জনের মতের কারণে কি 20 জনের মত বাতিল হয়ে যায়? আমার কথার জবাব দেবেন, বাতিল হয়। 33টি দল বসে আমরা ঐক্যমত্য কমিশনে গিয়েছি। সেখানে বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাতও দিয়েছে এবং বিভিন্ন দল দিয়েছে, কিন্তু বেশিরভাগ লোক ঐক্যমত্য কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে জুলাই চার্টার। 24-এর গণ আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্ত, ক্ষত বিক্ষত দেহ, তাদের অশ্রু, তাদের কান্না এখনো থামেনি। এর বিনিময়ে আমরা যে জুলাই সনদ, এই সংস্কারের যে সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলাম, স্বাধীনতার পরে একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলাম। এটার ভিত্তিতে যদি রাষ্ট্র চলে, যারাই ক্ষমতায় আসবে তার পক্ষে আর দলবাজ আর দুর্নীতিবাজ করে রাষ্ট্রে থাকা সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সংশোধনী নিয়েছিলাম। সেই সংশোধনীগুলো সহ কি করে আইনি ভিত্তি দিয়ে এটাকে সংবিধানের অংশ বানানো যাবে সেটা ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো। সেখানে 3টি পদক্ষেপের সিদ্ধান্ত হলো। প্রথম বলা হলো যে আমরা এই যে একমত হয়ে গেছি জুলাই চার্টার সনদের ব্যাপারে, এটার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন। জুলাই সনদ অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ নামে একটা রাষ্ট্রপতির আদেশ হতে হবে। কারণ আমরা সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, কিন্তু এটার একটা কনস্টিটিউশনাল শেপ দিতে হবে না, আইনি ভিত্তি দিতে হবে না। হাউ উই উইল রান, কিভাবে আমরা আগাবো? তখন দেশের সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, পার্লামেন্টারিয়ান, বড় বড় আমলা, সচিব, সব রাজনৈতিক দল মিলে আমরা 3টা পদক্ষেপ নিলাম। বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের এই আলোচনায় আমরা একমত হয়েছিলাম। প্রথম, রাষ্ট্রপতির একটি আদেশ জারি করতে হবে, এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে। রাষ্ট্রপতি সেই আদেশটা জারি করলেন 13ই নভেম্বর 2025। এরপরে ওই আদেশ কার্যকরী করতে গেলে আইনি ভিত্তিতে আরেকটা প্রয়োজন। এই যে আমরা জুলাই সনদ বলালাম, সব দলগুলো মানলাম, আদেশ হলো, এটা জনগণ মানে কিনা, জনগণের রায় নেওয়ার জন্য একটা গণভোট দিতে হবে। আপনাদের মনে পড়তেছে কথাগুলো? বেশি পুরনো হয়নি। একটা রেফারেন্ডাম প্রয়োজন। এই রেফারেন্ডাম জিয়াউর রহমানও নিয়েছিলেন 77 সালে, এরশাদ সাহেব নিয়েছেন। বিভিন্ন সময় কিন্তু জনমত গ্রহণের প্রয়োজন যখন দেখা দিয়েছে, তখন গণভোটের নজির আছে। তাই প্রথম হলো একটি রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন, দ্বিতীয় হলো একটি গণভোট প্রয়োজন, তৃতীয় বলা হলো ওই রাষ্ট্রপতির আদেশে উল্লেখ আছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন হলো রাষ্ট্রপতির আদেশে। সেই নির্বাচনে পরিষ্কার রাষ্ট্রপতির আদেশে উল্লেখ করা আছে 13ই নভেম্বর 2025 যে আদেশটা হলো, একই দিনে গণভোট এবং জাতীয় ভোট হবে
এবং সেই ভোটে যারাই জাতীয় সংসদে নির্বাচিত হবেন তারাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন। ভালো করে বুঝে নেবেন, দুটো পরিষদ, এবং ওখানে রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদ সদস্যদের শপথনামা তো আলাদা আছেই সংবিধান অনুযায়ী, আর রাষ্ট্রপতির আদেশে আর একটা শপথনামা দেওয়া হলো, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আর একটা শপথ নেবেন। কারা নেবেন? ওই এমপিরা। যে 300 জন এমপি হবেন তারা দুইটা শপথ নেবেন। তারা দুইটা পরিষদের সদস্য, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ যেটা রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়েছে, আর একটা হচ্ছে জাতীয় সংসদ পার্লামেন্ট। ওই আদেশে বলা আছে এই জুলাই সনদের গণভোটে যদি হায় জয়যুক্ত হয় তাহলে ওই সংস্কারের 84টি বিষয় জনগণ যদি হাতে ভোট দিয়ে জয়যুক্ত করে তখন সংবিধান সংস্কার পরিষদে ওটা পেশ করার জন্য সংবিধান সংস্কার পরিষদের একটা অধিবেশন আহ্বান করতে হবে, এবং একই সঙ্গে নির্বাচিত এমপিরা দুইটা শপথ নেবেন, একটা ওই পরিষদের আর একটা এমপির শপথ। বিএনপি ওই শপথ নিল না, মনে আছে আপনাদের? এমপির শপথ নিল কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না। জামাত, এনসিপি সহ 11 দলের এমপিরা আগে পরে সবাই এই সংস্কার পরিষদের শপথ আমরা নিলাম। সংকট তৈরি হয়ে গেল। ওনারা বলতে লাগলেন এ গণভোট বেআইনি, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, এই শপথের বিধান সংবিধানে নাই। উনি বাঙালির হাইকোর্ট দেখানো আরম্ভ করলেন। এখন এই প্রশ্ন তো জনগণ করতে পারে, বাবারে তোমরা এই যে 9 মাস ঐক্যমত্য কমিশনে এই সব ব্যাপারে যে রাজি হলে তখন কোনো দ্বিমত করনি, রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পরিষদের আদেশ সব ব্যাপারে তোমরা একমত ছিল, তখন তো এটার আপত্তি করনি। 13ই নভেম্বর 2025 রাষ্ট্রপতি যখন আদেশ দিয়েছেন সেই আদেশে গণভোটের কথা, শপথের কথা, সংস্কার পরিষদের অধিবেশন যে পদ্ধতিতে পার্লামেন্ট অধিবেশন ডাকা হবে, প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি ডাকবেন, একই পদ্ধতিতে সংস্কার পরিষদ অধিবেশন ডাকতে হবে, প্রত্যেকটি কথা ওই রাষ্ট্রপতির আদেশে আছে, সরকারি গেজেট আপনারা দেখতে পারেন। নভেম্বর মাসে আদেশ হলো, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারিতে ভোট হলো, সেই ভোটে আপনারা এমপি হলেন, ক্ষমতায় বসার পরে আপনারা কইছেন যে এটা আমরা মানি না। কিন্তু আদেশ হওয়ার পরে, গণভোট হওয়ার পরে আপনারা তো কেউ বলেননি যে না এটা রাষ্ট্রপতির এখতিয়ার, বৈধ আদেশ আমরা মানি না। এই নিয়ে জাতীয় রাজনীতিতে এবং পার্লামেন্টে অনেক কথা হচ্ছে, আপনারা হয়তো সব শুনতেছেন, আমি পুনরালোচনা আর করতে চাই না। কিন্তু এই প্রশ্নটা তো আমরা করতে পারি প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী আপনি যে গণভোটের আগে উত্তরবঙ্গে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়ে বলেছিলেন যে আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, প্রথম বলতেছিল না, তখন ছাত্র নেতারা, জনগণ যখন বললো বিএনপি তো গণভোটে হার পক্ষে বলে না, বরং মিডিয়াতে দেখা যায় নার পক্ষেই যেন একটু ক্যাম্পেইন করে, নাকি বলেন? এইটা হলে ওনারা একটু শরম পাইলেন, ইমানদার তো, লজ্জা তো ইমানের অংশ, ওনারা শরম পাইলেন। এবং যাই হোক, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনারা হাতে ভোট দিন, তাহলে প্রধানমন্ত্রীর কথার উপর বিশ্বাস রাখতে হবে। আমরা বললাম, সবাই বলল, 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করলো, 70%। তার অর্থ কি? হা জয়যুক্ত হওয়ার অর্থ হলো ওই 84টি সংস্কারের একমত হয়ে, যেখানে ব্যালটে যে 4টি প্রশ্নের মধ্যে 84টি বিষয়ে আমরা একমত আছে কিনা সেই প্রশ্ন করা হয়েছে, আমরা হাতে ভোট দিয়ে আমরা একমত হয়েছি যে না এই সংস্কার আমরা মানি। আমরা প্রধানমন্ত্রীকে তো প্রশ্ন এবং জনগণও করতে পারে, তাহলে আপনি কি হাতে ভোট দিয়েছিলেন কিনা? যেহেতু আপনি হাতে মানুষকে ভোট দিতে বলেছেন, সঙ্গত কারণে আমরাও বিশ্বাস করি যে না আপনি হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি হাতে ভোট দেওয়ার অর্থ হলো আপনি 84টি সংস্কারকে মেনে নিয়েছেন, আপনি সংবিধানের 47টি পরিবর্তনকে মেনে নিয়েছেন। আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 2-3টা দলের যতই নোট অফ ডিসেন্ট থাক, 5 কোটি মানুষ ভোট দিয়ে ওই 84টি সংস্কারের পক্ষে একমত হয়ে গেছে। এখানে কারো যদি ভিন্নমত থাকেও 5 কোটি ভোটের কারণে সব ভিন্নমত খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে।
এটি হচ্ছে দুনিয়াতে রেফারেন্ডামের নিয়ম। এখন ওনারা সংবিধান দেখান, অনেকে বলে যে কি ব্যাপার, বাংলাদেশের সংবিধান, আদালত, পার্লামেন্ট, কোর্ট কাছারি কি একজন? এসব প্রশ্ন করে আমাদের অনেকে। অথচ বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, আমলা, সিনিয়র লয়াররা বাইরে আলোচনা করছেন, গোল টেবিল করছেন, পরিষ্কার বলছেন যে গণভোটই হচ্ছে সর্বোচ্চ আইন। এখানে কিসের তোমার নোট অফ ডিসেন্ট, মানুষের মত, ভিন্ন মত, আমরা যাই বলি, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 অনুচ্ছেদে দেখবেন পরিষ্কার বলা আছে, উইল অফ দ্য পাওয়ার ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। আপনারা 50% ভোট পেয়েছেন, আর সংস্কারের পক্ষে 70% ভোট দিয়েছে। 50 বেশি না 70 বেশি? তাহলে 70-এর কাছে 50 বাতিল। জাতীয় নির্বাচনে কি হয়, যে কম ভোট পায় সে হেরে যায়। তারপরে হেরে গেছেন, জুলাই সনদ বিজয়ী হয়েছে। জুলাই সনদের অক্ষরে অক্ষরে আপনারা মানবেন, কথা দিয়েছেন। জুলাই সনদের যে অঙ্গীকারগুলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা স্বাক্ষর করেছিলাম, ওইখানে অঙ্গীকারনামায় বলা আছে রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ গণভোটে বিজয়ী হলে প্রত্যেকটি আইন এবং বিধান পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে আরেকটা ওয়াদা আছে, এই জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। অথচ বুদ্ধি করে ওনারা উকিলকে যে আদালতে রিট করেছে, এখন পার্লামেন্টে বলে এটা তো সাবজুডিস, এটা আলোচনা করা যাবে না। মানুষ এখন জ্ঞানী হয়ে গেছে, সব বোঝে কিনা বলেন? সেই জন্য আমি নির্বাচন তো উত্তর পরিস্থিতি বলতে গিয়ে বলছি বিএনপিকে যে হয় যারা পার্লামেন্টে এই বেশি সংবিধানের ব্যাখ্যার গণভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স এনেছেন, গুমের আইন, সংবিধানের বড় বড় গুরুত্বপূর্ণ আদেশ বাতিল করা, মানবাধিকারের বিভিন্ন অর্ডিন্যান্স যে জারি হয়েছিল সবগুলো বাতিলের জন্য আপনারা চেষ্টা করছেন। গণভোটকে আপনি খারিজ করে দেবেন। সংবিধানের আর্টিকেল 7 বলা হচ্ছে জনগণের মতই হচ্ছে সর্বোচ্চ আইন, এবং তার ভিত্তিতেই তো অন্তর্বর্তীকালীন সরকার কেন হলো, এই পার্লামেন্ট এখন কেন হলো? এটা কি সংবিধানে ছিল? পার্লামেন্ট ইলেকশন সংবিধানের দিকে তাকাতে গেলে তো 29 সালে হইতে হয়, তো এখন জানেন কেন? এখানে তো সংবিধান মানেন নাই। মেনেছেন কেন? জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষের অভিপ্রায়ের কারণে হাসিনা বিদায় নিয়েছে, ইউনূস এসেছে, নির্বাচন হয়েছে। এটা হচ্ছে জনগণের অভিপ্রায়। তবে এইটা মানতে পারেন আর ওইটা মানতে পারেন না। আমাদের গ্রামে বলে চাচির সালনির জায়গায় জায়গায় লবণ। আমার যেটুকু ভালো লাগে ওইটুকু আমি মানি, আল্লাহ লাগে না ওইটা মানি না। বাংলাদেশের সংবিধানে আছে, এখনো আছে, তফসিলে বর্ণিত প্রত্যেক সরকারি দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে। তারপরে আছে জাতির পিতা বলতে হবে তাকে, স্বাধীনতার ঘোষক বলতে হবে। এখন স্বাধীনতার ঘোষক হিসেবে কিন্তু এখনো শেখ মুজিবের নাম আছে সংবিধানে। তা আপনারা তো সেটা মানেন না। সংবিধানের সব মানলে তো মানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তো আমরা স্বাধীনতার ঘোষক মানি নাকি বলেন? আমরা মানি। বলে এই সংবিধানের যা যা গণবিরোধী ফ্যাসিবাদী জারি করে রাষ্ট্রের দলীয় কর্তৃত্বের সব বিধান আমাদের সংবিধানে রাখা হয়েছে। এটাকেই আমরা পাল্টাতে চেয়েছিলাম। সেজন্য আমরা এই প্রসঙ্গটা শেষ করতে চাই এই কথা বলে, এই সংকট তৈরি করেছে বিএনপি, আমরা না। নাকি বলেন? কারাই সংকট তৈরি করেছে? আমরা তো শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা তো নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনারা সাবেক উপদেষ্টা স্বীকার করেছেন নির্বাচন বাতিল করো, মানি না, এসব তো বলিনি। কষ্ট করে মেনে নিয়েছি, আর নির্বাচনে অভিযোগ ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি, পার্লামেন্টে আমরা গিয়েছি। আমাদের আমির, লিডার অফ দি অপোজিশন, তিনি বলছেন যে আমরা একটা কনস্ট্রাকটিভ, একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে আমরা সরকারকে সাহায্য করব। তার কি এই কৃতজ্ঞতা যে আপনি 5 কোটি মানুষের গণভোটকে অর্ডিন্যান্স জারি করে পার্লামেন্টে বাতিল করে দেবেন? রাষ্ট্রপতির আদেশকে আপনি মানলেন না, এক জায়গায় মানেন আর এক জায়গায় মানেন না, সংস্কার পরিষদ করলেন না। ওনারা বলেন ওনারা যেটা পছন্দ করেন সেটাই ওনারা ওনাদের মতো করে বিল করে করতে চান। জনগণ তো গণভোট সেই জন্য দেয় নাই। এখন দায়িত্ব যারা পার্লামেন্টে এটা নিয়ে ওকালতি করছেন সরকারি দলের,
তারা হা ভোটে ভোট দিয়েছেন কিনা এটা জনগণকে বলেন। যদি বলেন হ্যাঁ দিয়েছি, তারপরে হা ভোটে ভোট দেওয়া মানে এই 84টি সংস্কারকে মেনে নিয়েছেন আপনারা। আপনার ভোটকে আপনি অস্বীকার করছেন কেন? আপনি তো ভোট দিলেন, আপনি আবার এটা মানেন না কেন? তাই বলেন যে আমার ভোটকে আমি মানি না, অথবা বলেন যে আমি মুখে বলেছিলাম হাতে ভোট দাও, কিন্তু আসলে আমি হাতে ভোট দিইনি, তা বলেন। তাহলে আমরা বলবো যে আপনারা জাতির সামনে প্রতারণা করছেন, আপনারা খুব ইমানদার। এই জন্য বিরোধী দলের যারা আমরা আছি 11 দল, আমরা বলেছি যে সংকট পার্লামেন্টে সমাধান হওয়ার কথা ছিল, সেই সংকট ক্ষমতাসীন দল পার্লামেন্টে সমাধান করার দিকে যাচ্ছেন না। জনগণের অভিপ্রায় পেয়ে পার্লামেন্টে আমরা যারা গিয়েছি, গণভোটে যারা ভোট দিয়েছে, যেহেতু সংকট সমাধান করে আমাদের সংস্কার করতে হবে, তাই যারা এই জুলাই সনদের জন্য রক্ত দিয়েছিল, ভোট দিয়েছে গণভোটে, আমরা এখন সেই জনগণের কাছেই চলে গেছি। এখনো সময় আছে, পার্লামেন্টের অধিবেশন চলছে। আমি আজকের এই টঙ্গীর কর্মী সম্মেলন থেকে আহ্বান জানাবো, আপনারা এখনো সময় আছে, পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেখানে আলোচনায় নিয়ে আসুন, আইনে পরিণত করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদের চ্যাপ্টার শেষ করুন। রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে এই কাজটা হয়ে গেলেই সংবিধান সংস্কার পরিষদ ভেঙে যাবে, তখন এমপিরা শুধু এমপি হিসেবে বাকি কাজ করবে। ওনারা মানছেন না, জনগণের কাছে আমাদেরকে যেতে বাধ্য করেছেন বলে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলন করে দেওয়ার জন্য আমরা জনগণকে এখন সামিল করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল থেকে গণসংযোগ পক্ষ মহানগরীতে বিক্ষোভ, জেলায় জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, প্রথম দফা কর্মসূচি হয়েছে। আমরা এই প্রোগ্রাম একসাথে থ্রো করেছি, এরপরে আবার শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী প্রোগ্রাম দেবেন। একসাথে পার্লামেন্টে লড়াই চলবে, এদিকে রাজপথে ইনশাল্লাহ লড়াই চলবে। গাজীপুরের সংগ্রামী জনতাকে যে কারণে আমার তরুণের শক্তির রক্ত দিয়েছে, 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে রাজপথে এবং সংসদে এই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে, যতক্ষণ জনগণ অভিপ্রায় আমাদের পূর্ণ না হবে। আমার প্রিয় ভাইরা, এইটুকু কথা বলে বর্তমান নির্বাচনোত্তর পরিস্থিতিটা শেষ করি, যেহেতু সাংগঠনিক করণীয় দুটো কথা বলা লাগবে। যা প্যাস লাগাইছে বিএনপি, এর উপরে কথা বলতে গেলে ঘন্টা 2 বলা যায়, তাতে তো পোষাবে না। জুমার নামাজ আর আমার বাইতুল মুকাররমে মধ্যে পড়তে হবে। সাংগঠনিক ভাবে আমি এখন আপনাদের কাছে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, যে নির্বাচনে আমরা অংশ নিলাম, মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদের কিছু কষ্ট, কিছু প্রশ্ন সত্ত্বেও আল্লাহ তাআলা জামাত ইসলামীকে যে ঐতিহাসিক সম্মান মর্যাদা দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্টে জামাত ইসলামী একটি বৃহৎ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। আমাদের আমিরে জামাত বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, যিনি নতুন মানবিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন সারথী, তিনি এখন লিডার অব দি অপোজিশন, তিনি মন্ত্রীর পদমর্যাদায় জনগণের পক্ষ থেকে বিরোধী দলের দায়িত্ব পালন করছেন, আলহামদুলিল্লাহ। সেখানে আমিরে জামাত বলেছেন, আমরা সরকারের সকল ভালো কাজে সাহায্য করব, সকল মন্দ কাজে আমরা বাধা দেব, তীব্র বিরোধিতা করব। আমাদের এমপিরা, 11 দলের এমপিরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে আমাদের মন খারাপ করার কিছু নেই। এই বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তি আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, দল নিষিদ্ধ করেছে, মার্কা দিয়েছে, ফাঁসি দিয়েছে, অফিস বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই জমিনে বিপুল সংখ্যক এমপি নিয়ে বিজেপি দলের দায়িত্ব পালন করে জনগণের প্রতিনিধিত্বের জায়গায় আমিরে জামাতকে নিয়ে জামাত ইসলামীকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কি কাজ? প্রথম কাজ হলো, এই গত নির্বাচনে যত লোক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িপাল্লার মিছিল করেছে, কি বলছেন, করেছে কিনা বলেন? আপনারা কি দেখেননি? যারা জামাত ইসলামীর কর্মী সমর্থক, জামাত যারা করে, তারাই কিছু দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে না, তার চেয়ে বহুগুণ লোক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। এই যে নতুন ভোটার, নতুন লোক, যে জোয়ার তুল্য নির্বাচনে 1 সপ্তাহ আগে বাংলাদেশের মানুষ যে দৃশ্য কোনোদিন দেখেনি,
ভোটের 2-3 দিন আগে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে, বাসের ছাদে, ট্রেনের ছাদে, ঈদের মতো দাড়িপাল্লার গান গাইতে গাইতে বাড়ি যাচ্ছে, যে দৃশ্য বাংলার মানুষ কোনোদিন দেখে। এই জোয়ারের মধ্য দিয়ে বিপুল ভোট, নির্বাচনের দিন যখন সন্ধ্যা থেকে জাতীয় সম্প্রচার, রেডিও, টেলিভিশনে খবর আসতে লাগলো, রাত 8টা-9টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে 11 দলের বিজয়ের খবর, শুধু সিট পার্লামেন্টে আমাদের সিট বাড়তেছে নাকি বলেন? হঠাৎ 1 ঘন্টার মতো রেজাল্ট প্রকাশ বন্ধ করা হলো, খেয়াল আছে আপনাদের? আর কোনো কথা সম্প্রচারে বলে না, এই বন্ধ করে এখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট আসনে জিতে যাচ্ছিলাম, প্রচার বন্ধ করে দিয়ে আমাদেরকে এখানেই থামিয়ে দেওয়া হয়েছে। কোন সংখ্যা পর্যন্ত আর যেতে দেওয়া যাবে না, কোথায় কোথায় হারাইতে হবে, সেই ইঞ্জিনিয়ারিংটা এই ব্রডকাস্টিং বন্ধ করে দিয়ে হয়তো এই সময় ষড়যন্ত্রটা করা হয়েছে। আমরা দুঃখ নেই, আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফয়সালা করেছেন, আমাদের জামাত বলেছেন আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট থেকে আগামী 5 বছর, মানুষ তো মনে করেছিল এবারই হয়তো বাংলাদেশের জামাত ইসলামী সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাবে, আশা করেছিল না, মুখে মুখে হয়ে গেছিল। আল্লাহ বলছেন না, তোমাদেরকে আরো 5টা বছর ব্রেক দিলাম, তোমরা আরো একটু প্রস্তুতি নাও, নাকি বলেন? তোমাদের এই সমাজ কাঠামো, রাষ্ট্র পরিচালনা, বিরোধীদের ষড়যন্ত্র, তোমাদের সংগঠন পরিচালনার নিজেদের আত্মসমালোচনা করে যেখানে যেখানে তোমাদের কমতি ঘাটতি আছে সংশোধন করে আগামী 5 বছর পর রাষ্ট্র চালাবার দায়িত্ব নিতে যে শক্তি দক্ষতা লাগবে, সেটাই এই 5 বছর তোমরা গড়ে তোলো। এটাই মনে হয় আল্লাহর ফয়সালার কুদরত। সবাই আমরা রাজি আছি? তাহলে প্রথম কাজ এই টঙ্গীর 2 থানার, আর যারা অন্য জায়গা থেকে এসেছেন মা বোনেরা এবং ভাইরা, যত লোক আমাদেরকে ভোট দিয়েছে এবার, সেই ভোটাররা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, ওয়ার্ডে, ইউনিটে, ইউনিয়নে, উপজেলায়, তৃণমূলে ভোটাররা তো ভোট কেন্দ্রেই ভোট দিয়েছে। তো যে ভোট কেন্দ্রে যে ভোটার, ওই ইউনিটের, ওই ওয়ার্ডের যারা দায়িত্বশীল, এই নতুন ভোটারদের তারা চেনে না। কারা দাঁড়িপাল্লার পক্ষে মিছিল দিয়েছে, যারা কোনোদিন জামাত ইসলামী মুখে নেয় নাই, যারা দাঁড়িপাল্লা বলে নাই, তারা এবার দাঁড়িপাল্লার মিছিলে সামিল হয়েছে। এই লোকগুলোর তালিকা করে প্রত্যেকটি ভোট কেন্দ্র ভিত্তিক, ইউনিট ভিত্তিক দায়িত্বশীল যারা এখানে আছেন, জামাতের কর্মী সমর্থক বাদে নতুন ভোটারদের তালিকা করে সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের সঙ্গে সম্পর্ক, ঘনিষ্ঠতা, কোরআন হাদিস বই পড়ানো, ইউনিটে বসানো, যেভাবে আমরা মানুষকে ইসলামের দিকে ডেকে নিয়ে আসি, সেই প্রক্রিয়ায় সাংগঠনিক নেটওয়ার্কে এই বিপুল ভোটারদেরকে সামিল করতে হবে। এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের শক্তি আগামী দিনের জন্য। সবাই কি রাজি আছেন? যারা ইউনিট এবং ভোট কেন্দ্রের দায়িত্বশীল ছিলেন, সবাই হাত তুলে বলেন, ওয়াদা করেন যে আপনারা প্রত্যেক ভোট কেন্দ্রে নতুন ভোটারদের তালিকা করবেন। এবং একজন নতুন মানুষকে সংগঠনে অন্তর্ভুক্ত করতে যে পদ্ধতি লাগে, সেই পদ্ধতিতে আমরা তাদেরকে সংগঠনে ইনশাআল্লাহ এগিয়ে আনবো। সবাই রাজি? গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, নিজেরও মান উন্নয়ন করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি সমর্থক হও, কর্মী হও, নামাজ ভালো করো, কোরআন পড়ো, বাইতুল মাল দাও, রিপোর্ট দাও, আমার দুর্বলতা হলো, তাহলে আমার কথা কি আসর করবে না? কর্মী ভাইদের বলবো, এই নির্বাচনী ঝড়ঝাপটায় অনেকে রিপোর্ট রাখার দুর্বলতা তৈরি হতে পারে, বাইতুল মাল বাকি, বৈঠক ছিল না, দাওয়াতি কাজ, মাসের সাপ্তাহিক 4টি কাজ, অনেক জায়গায় অনেক দুর্বলতা, ইলেকশনের কাজ করতে গিয়ে ঝামেলা হয়েছে না? আজ সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করব, সংগঠন পদ্ধতির নিয়ম অনুযায়ী আমাদের নিয়মিত প্রতি মাসের যে 4টি কাজ, ব্যক্তির কোরআন পড়া, বই পড়া, নামাজ জামাতে, আমাদের বাইতুল মাল, আমাদের দাওয়াতি কাজ, আমাদের পারিবারিক সব দায়িত্ব, নিজেদের পরিবার, মা স্বামী, যে ওয়াদা আমরা করেছি শপথে, আমাদের গঠনতন্ত্রে, আমাদের কর্মপদ্ধতিতে, সংগঠন পদ্ধতিতে, সেটা করে আমরা আমাদের নিজেদের মান আমরা উন্নয়ন করব। সবাই রাজি আছি?